আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রির খুব একটা ইম্পর্টেন্স একটা কনসেপ্ট এবং খুব একটা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করব। আমার মনে হয় যে 90-95% স্টুডেন্ট এই যে আজকে যে জিনিসটা পড়াবো এটা নিয়ে একটা ভুল ধারণা আছে। তো ক্লাস শুরুর আগে তোমাদের জন্য একটা সারপ্রাইজটা কি? সারপ্রাইজটা হচ্ছে আজকে থেকে প্রতি সপ্তাহের একটা ক্লাসে তোমাদের জন্য থাকবে গিফট, এক এক দিন এক একটা গিফট থাকবে। তো আমি আজকে গিফটটা সিলেক্ট করছি যে আজকের ক্লাসে গিফট 8জনকে দেওয়া হবে, 8জনকে গিফট দেওয়া হবে এবং গিফটটা হচ্ছে 200 টাকার প্রাইজ মানি। যারা 8জন সিলেক্ট হবা সেই 8জনকে তোমাদের বিকাশ নাম্বার আমার ধরো যে পেজ আছে পেজে ইনবক্সে দিয়ে দিবা, আমি 8জনকে দিয়ে দিব তোমাদের হচ্ছে প্রাইজ মানি যে গিফটটা আছে 200 টাকা করে দিয়ে দিব। কারণ এই প্রাইজটা পাওয়ার জন্য কোন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে? 3টে শর্ত আছে প্রাইজ পাওয়ার জন্য। প্রথম শর্তটা হচ্ছে তুমি আজকে যে ক্লাসটা করছো ক্লাসের পর একদম শেষের দিকে একটা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নের সঠিক আনসার দিবা। কারণ প্রশ্নের সঠিক আনসার তারা দিতে পারবা যারা হচ্ছে তুমি ক্লাসটা করছো, ক্লাস করলে খুব সহজে এটা আনসার দেওয়া কোনো ব্যাপার না। 2 নম্বর শর্ত, তুমি অবশ্যই আমার যে পেজ আছে পেজের মেম্বার হওয়া লাগবে। পেজের মেম্বার মানে যারা পেজটা ফলো এবং লাইক দিছে তারা হচ্ছে পেজের মেম্বার। খুব সহজে চেক করা যায় একটা পেজ থেকে কারা কারা হচ্ছে পেজে ফলো এবং লাইক দিছে, তারা হচ্ছে পেজের মেম্বার। 3 নম্বর হচ্ছে তুমি যে জিনিসটা শিখছো এই জিনিসটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে হবে। ফ্রেন্ডের সাথে শেয়ার মানে কি? তুমি তোমার প্রোফাইলে শেয়ার দিবা, তাহলে তোমার আশেপাশে যারা ফ্রেন্ড আছে তারা ওই জিনিসটা শিখতে পারবে। তো এই 3টা শর্ত যারা ফিল আপ করবে আমি এইভাবে চেক করে করে টোটাল 50 জন সিলেক্ট করবো এবং এই 50 জন থেকে লটারির মাধ্যমে 8জন পরবর্তীতে প্রাইজের জন্য সিলেক্ট করব। তার মানে জিনিসটা খুব ক্লিয়ার কারা কারা প্রাইজ পাবা। তো শুরু করি আজকে আমাদের ক্লাস। আচ্ছা, আমাদের আজকের টপিক্সটা হচ্ছে, ধরো আমি যদি একটা পরমাণু বলি, ঠিক না? আমরা সবাই জানি যে একটা পরমাণুর মধ্যে কী কী আছে। একটা পরমাণুর সেন্টার বা কেন্দ্রে আছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে অনেকগুলা গুলগুল বৃত্তাকার শক্তিস্তর আছে। প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে আর তার চারপাশে অনেকগুলা কি আছে? অনেকগুলা শক্তিস্তর আছে। তো আমি যদি বলি হাইড্রোজেন পরমাণু, আমরা সবাই জানি যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা একটা, মানে তার হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, মানে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা আছে একটা। এটা সবাই মোটামুটি জানি যে হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন আছে একটা। তো এখন আমি যদি হাইড্রোজেন পরমাণুর এখানে চিত্র ড্র করি, ঠিক আছে? ধরো এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, আর এইটা হচ্ছে নিউক্লিয়াস, আর তার মধ্যে যে বৃত্তাকার যেগুলো আছে এরকম বৃত্তাকার, এই বৃত্তাকার জিনিসটা হচ্ছে তার শক্তিস্তর, বা এটাকে কি বলা হয়? কক্ষপথ। এটা হচ্ছে তার শক্তিস্তর। এখন আসো, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার শক্তিস্তর। আমি কি বলছিলাম? হাইড্রোজেন এমন একটা পরমাণু যার মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা। হাইড্রোজেন পরমাণুর মধ্যে ইলেকট্রন কয়টা আছে? একটা। মানে তার পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, তার মানে তার মধ্যে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে একটা। তো আমরা সবাই জানি যে হাইড্রোজেনের যখন চিত্র লিখবা, এটা হাইড্রোজেন পরমাণু যখন চিত্র লিখবা তখন কীভাবে দেও? হাইড্রোজেন দিবা, এখানে হাইড্রোজেন লিখছো এবং এইখানে তার এটা ইন্ডিকেট করতেছে তার নিউক্লিয়াস, এই জায়গায় তার এই সেন্টারটা ইন্ডিকেট করতেছে তার নিউক্লিয়াস, এবং এই জিনিসটা হচ্ছে তার শক্তিস্তর। এই শক্তিস্তরের মধ্যে কি থাকে? আমরা সবাই জানি শক্তিস্তরের মধ্যে ইলেকট্রন থাকে। মানে ইলেকট্রন আছে কয়টা? হাইড্রোজেনে একটা আছে, তার মানে ইলেকট্রনটা থাকবে এই শক্তিস্তরে। মানে এইখান থেকে আমাদের একটা কনসেপ্ট তৈরি হয়ে যায় যে হয়তো বা হাইড্রোজেনের শক্তিস্তর একটা, ঠিক না? আমরা মোটামুটি সবাই মানে একটা জিনিস আইডিয়া করি যে হাইড্রোজেন একটা পরমাণু যা শক্তিস্তর আছে একটা। না, জিনিসটা কিন্তু এরকম না। হাইড্রোজেন পরমাণু শক্তিস্তর আছে অসংখ্য। তো দেখা যাচ্ছে, জানি না কনসেপ্টটা শোনার পর কীরকম লাগতেছে। অনেকে হচ্ছে এতদিন পড়ছো, এতদিন জানছো যে আসলে হাইড্রোজেন পরমাণুতে একটা শক্তিস্তর হয়, কিন্তু আমি আসলে কি বলতেছি? হাইড্রোজেন পরমাণুতে একটা শক্তিস্তর না, হাইড্রোজেন পরমাণুতে শক্তিস্তর আছে অসংখ্য, অনেকগুলো শক্তিস্তর আছে। তার মানে এই যে হাইড্রোজেন পরমাণু, আমি যদি এই পার্টটা একটু ইরেজ করি, এটা তো তোমার হাইড্রোজেন পরমাণু ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এখানে আরও শক্তিস্তর আছে, আরও শক্তিস্তর আছে, আরও শক্তিস্তর আছে। তো আসো এগুলো যদি আমি নাম্বার দিই, তাহলে এটা হচ্ছে প্রথম শক্তিস্তর, এটা হচ্ছে তোমার দ্বিতীয় শক্তিস্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তিস্তর, এটা হচ্ছে চতুর্থ শক্তিস্তর। এখানে আমি 4টা দেখাইছি, তার মানে এইটা না যে তার মধ্যে 4টা আছে। আমি তো এখানে লিখলে 100টা লিখতে পারি, হ্যাঁ 500টা লিখতে পারি, জাস্ট বোঝানোর জন্য এরকম অনেকগুলো আছে। এখন আসো, প্রত্যেকটা শক্তিস্তরে জানো নাকি কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। কি বলছি? 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তার মানে আমি এইখান থেকে যদি দেখি প্রথম শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকা পসিবল, তাহলে 2 × n হচ্ছে বোঝায় কত নম্বর শক্তিস্তর। এখানে যে এটা হচ্ছে প্রথম শক্তিস্তর, তোমরা বুঝতেছো নিউক্লিয়াসের ঠিক কাছাকাছি যে এটা হচ্ছে প্রথম শক্তিস্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তিস্তর, এবং তারপরটা চতুর্থ, তারপরটা পঞ্চম, এরকম সিরিয়ালি একটা একটা করে বাড়বে। এখন আসো, প্রথম শক্তিস্তরে ইলেকট্রন কয়টা আছে?
এটা জিনিস বুঝি। প্রথম শক্তি স্তরে আমরা কি জানি বলতো, প্রথম শক্তি স্তরে তোমার ইলেকট্রন হচ্ছে 2n² থাকে, 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। মানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে n হচ্ছে শক্তি স্তর ইন্ডিকেট করে, তাহলে প্রথম শক্তি স্তরের জন্য n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 × 1², তাহলে 2 × 1 মানে 2টা। এখন আমি যদি বলি 2 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন সম্ভব, এটা কী হবে দেখো তো, 2 × 2² মানে 2 × 4 সমান হচ্ছে 8টা। তারপরেরটার জন্য যদি বলি তাহলে কি হবে, 2 × 3² মানে বুঝতেছো তো সব জায়গায় 2 × n², n কত হবে, কত নাম্বার শক্তি স্তর তার উপর ডিপেন্ড করবে n এর ভ্যালু কত। n ধর 2, আমি 3 নম্বর শক্তি স্তরের জন্য আমি 2n² সূত্র দেখতেছি যে কয়টা ইলেকট্রন সম্ভব থাকা, কয়টা ইলেকট্রন থাকা সম্ভব। 2 × 3² তার মানে 2 × 9 মানে 18টা। তারপরেরটার জন্য আসো সেমভাবে 2 × 4² তার মানে 2 × 8 না আসলে 16, তাহলে 16 দুগুণে কত, 32। তার মানে বোঝা গেছে, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন। আমি যদি এগুলা জাস্ট পয়েন্ট আউট করি, 2টা প্রথমটাতে, পরেরটাতে 8টা, পরেরটাতে 18টা, তারপরটা হচ্ছে 32টা। এখন দেখো হাইড্রোজেন যে পরমাণু, এটা কিন্তু হাইড্রোজেন পরমাণুর চিত্র আঁকছি, এগুলো জাস্ট বুঝাচ্ছি বোঝানোর জন্য। আমি কার চিত্র আঁকছি, এটা হাইড্রোজেন পরমাণুর। আমরা সবাই এতদিন জানি যে হাইড্রোজেনের মধ্যে শক্তি স্তর একটা, কিন্তু আমি এখন হুট করে বললাম যে শক্তি স্তর আছে অসংখ্য, তোমাদের একটা কনফিউশন চলে আসছে যে কীভাবে আসলে হাইড্রোজেনের মধ্যে অসংখ্য শক্তি স্তর হয়। তো এই জিনিসটা একটু বুঝি আমরা। তো আমি কি বলছি, অসংখ্য আছে, তার মানে এটা সঠিক জিনিস, এই জন্য আমি তোমাদের বলতেছি যে আসলে অসংখ্য শক্তি স্তর আছে। এখন আসো এই ইলেকট্রনটা, তার মানে আমি কি দেখতেছি, তো ইলেকট্রনটা যে কোনো একটা জায়গায় যাওয়া সম্ভব, কেন, তার মধ্যে অনেকগুলো শক্তি স্তর আছে, 1 2 3 4 5 এরকম যে কোনো কিছু শক্তি স্তরে তোমার এই ইলেকট্রনটা থাকতে পারতো, কিন্তু ইলেকট্রনটা কই আছে, ইলেকট্রনটা আছে হচ্ছে প্রথম শক্তি স্তরে। তো কেন এটা প্রথম শক্তি স্তরে আছে, জিনিসটা বোঝার চেষ্টা করি। কারণটা আমি ফার্স্টে জিনিস বলি যে কারণটা হচ্ছে এই প্রথম শক্তি স্তর হচ্ছে তার জন্য স্থিতিশীল অবস্থা। এখন আসো স্থিতিশীল অবস্থা একটু উদাহরণের মাধ্যমে বুঝি, তাহলে জিনিসগুলো আমাদের খুব সহজ হয়ে যাবে। স্থিতিশীল মানে কি, স্থিতিশীল মানে হচ্ছে তুমি নর্মালি স্থিতিশীল শব্দটা যদি স্থিতিশীল হিসেবে ট্রিট করো, তাহলে অনেক সময় তুমি বুঝবা না আসলে জিনিসটা, যে আসলে স্থিতিশীল জিনিসটা কি। তো এই জিনিসটা তুমি তোমার রিয়েল লাইফে কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে খুব সহজ হয়ে যাবে যে স্থিতিশীল জিনিসটা কি। ধরো একটা উদাহরণ দিই, তুমি একটা বড় একটা রুমে গেছো, বড় একটা রুম, হ্যাঁ, ধরো একটা অডিটোরিয়ামে গেছো, এই অডিটোরিয়ামে মাত্র একটা ফ্যান আছে, একটা ফ্যান আছে, কিন্তু চেয়ার আছে অনেকগুলো, 100টা ধরে চেয়ার আছে, এবং যেই একটা ফ্যান আছে এই ফ্যানের ঠিক নিচে একটা চেয়ার আছে, এবং চারপাশে এরকম দূরে 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 অনেকগুলো চেয়ার, মোট আছে 100টা চেয়ার। এখন তুমি যদি এই অডিটোরিয়ামে সবার আগে এন্ট্রি করো, তাহলে তুমি কোন চেয়ারে বসবা? অবভিয়াসলি যেই চেয়ারটার ফ্যানের ঠিক নিচে, কারণ যেই চেয়ারটা ফ্যানের ঠিক নিচে, ধরো গরমের সিজন, তাহলে তুমি এইখানে বসবা কেন, এখানে বাতাস লাগবে তোমার, এটা হচ্ছে আরামের অবস্থা। আরামের অবস্থা মানে কি বলছি, স্থিতিশীল। মানে স্থিতিশীল শব্দটা স্থিতিশীল না, আমাদের কাছে কি হয়ে গেছে, স্থিতিশীল মানে একটা জিনিস আরামে আছে, যে জিনিস যত আরামে থাকবে সেই জিনিস তত স্থিতিশীল। আচ্ছা, তার মানে এখন দাও, তার মানে কি বুঝছি আমরা, এটা বুঝছি যে স্থিতিশীল শব্দটা মানে কি বোঝায়, মানে কি কতটুকু আরামে আছে, যে যত বেশি আরামে আছে সে তত বেশি স্থিতিশীল। তারপরে আরেকটা উদাহরণ দিই, ধরো তোমার 5টা জব অফার করা হয়েছে, একটা বেতন হচ্ছে 10,000, একটা 20,000, একটা 30,000, একটা 40,000, একটা 50,000। আচ্ছা তুমি বলো তো তুমি কোন জবটা চুজ করবা? অবভিয়াসলি যেই চাকরির বেতন হচ্ছে 50,000। কেন? কারণ এইটা তোমার জন্য সবচেয়ে আরামের তোমার জব। কেন? এখানে তুমি হাই স্যালারি পাবা। কারণ আমি যদি বলি এই 5টা অপশনের মধ্যে কোন বেতনের চাকরিটা তুমি চুজ করবা, তুমি অবভিয়াসলি বলবা যে যেই তোমার চাকরির বেতন হচ্ছে 50,000 টাকা। তার মানে এটা হচ্ছে তোমার আরামের অবস্থা, মানে এটা তোমার স্থিতিশীল অবস্থা। তার মানে স্থিতিশীল শব্দটা হচ্ছে যেই জায়গায় সে আরামে আছে, সেই জিনিসটা হচ্ছে স্থিতিশীল। আচ্ছা এখন আসো আমরা পড়তেছি ইলেকট্রন কোন জায়গায় স্থিতিশীল। এখন আসো ইলেকট্রন হচ্ছে সেই জায়গায় স্থিতিশীল থাকবে, ইলেকট্রন সেই জায়গায় স্থিতিশীল থাকবে, ঠিক আছে, সেই জায়গায় ইলেকট্রন তখন হচ্ছে স্থিতিশীল থাকবে যখন সে কম শক্তি সম্পন্ন শক্তি স্তরে থাকবে। মানে যেই শক্তি স্তরের শক্তি কম, এনার্জি কম, সেই শক্তি স্তর হচ্ছে ইলেকট্রনের জন্য স্থিতিশীল অবস্থা। কারণ ইলেকট্রনের স্থিতিশীল অবস্থা কি, কম শক্তি সম্পন্ন শক্তি স্তর। এখন এখানে টোটাল কয়টা শক্তি স্তর আছে? 1টা 2টা 3টা 4টা। এখন এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। শক্তি স্তর এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের সাইজ কিন্তু ছোট,
দ্বিতীয় শক্তি স্তরের সাইজ তার চেয়ে বড়, তৃতীয় শক্তি স্তরের সাইজ তার চেয়ে বড়, চতুর্থ শক্তি স্তরের সাইজ তার চেয়ে বড়। একটা জিনিস মনে রাখবা, শক্তি স্তরের সাইজ যত বড় হয় পরমাণুর যে শক্তি স্তরের শক্তি তত বাড়ে, পরমাণুর শক্তি স্তরের শক্তি তত বাড়ে। তার মানে এখানে প্রথমের চেয়ে 2 নম্বর শক্তি স্তরের শক্তি বেশি, 2 থেকে 3-এর শক্তি বেশি, 3 থেকে 4-এর শক্তি বেশি। তো এই জিনিসটা আমরা এইভাবে মনে রাখতে পারি। যখন ধরো একটা ছোটো 1 বছরের বাচ্চা বা ধরো 1 মাসের শিশু, 1 মাসের শিশু খুবই ছোট, তার শক্তি কি খুব বেশি থাকে নাকি? না, তার শক্তি থাকে খুবই কম। যখন ধরো আমি 1 বছরের একটা শিশুর সাথে আমি কম্পেয়ার করতেছি তোমার 5 বছরের একটা শিশুর, অবভিয়াসলি 1 বছরের শিশু ছোট, 5 বছরের শিশু তার চেয়ে বড়, তাহলে তার শক্তি থাকবে তার চেয়ে বেশি। আমি যদি বলি তারপরে বলি যদি 15 বছরের একজন ছেলে, তো 15 বছরের যে ছেলেটা তার শক্তি থাকবে আরও বেশি, কারণ সে আরও বড়। এখন 25 বছরের বা 26 বছরের একজন যদি বলি, তাহলে সে আরও বড়, তার শক্তি আরও বেশি। তার মানে শক্তিস্তর যত বড় হবে শক্তি তত বাড়বে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট, তার শক্তি সবচেয়ে কম। এটা হচ্ছে তার চেয়ে একটু বড়, তার শক্তি তার 2 নম্বরে আছে। এটা 3 নম্বরের শক্তি আরও বেশি, 4 নম্বরের শক্তি আরও বেশি। তার মানে যেটা বড় তার শক্তি বেশি, যেটা ছোট তার শক্তি কম। তাহলে এখানে যদি বলি আমি কোনটা শক্তি সবচেয়ে কম, অবভিয়াসলি প্রথম শক্তি স্তরের শক্তি সবচেয়ে কম। কারণ ইলেকট্রন আমি কি বলছিলাম, কই থাকে? ইলেকট্রন হচ্ছে সেই জায়গায় থাকবে যেই জায়গা তার স্থিতিশীল। আর স্থিতিশীল কোন অবস্থা? যে মানে কম শক্তি সম্পন্ন শক্তি স্তরের শক্তি স্তর হচ্ছে স্থিতিশীল, ইলেকট্রনের জন্য স্থিতিশীল। তার মানে ইলেকট্রনটা অনেকগুলো অপশন ছিল, কিন্তু অনেকগুলো অপশন সে চুজ করছে না। সে চুজ করছে কোন জায়গাটা? যেই জায়গাটা তার জন্য স্থিতিশীল, মানে কম শক্তি সম্পন্ন শক্তি স্তর। ঠিক আছে, এই জন্য ইলেকট্রন অনেকগুলো অপশন ছিল, কিন্তু সে জাস্ট প্রথম যে শক্তি স্তর আছে সেই শক্তি স্তরে সে আছে, বাকিগুলোতে নাই। কেন নাই? কারণ এইটা অবস্থা তার সবচেয়ে স্থিতিশীল। তোমার 5টা অপশন আছে, 10টা অপশন আছে, 100টা অপশন আছে, তো তুমি কোনটা চুজ করবা যেই জায়গা তোমার জন্য স্থিতিশীল? ঠিক সেমভাবে ইলেকট্রন অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে চুজ করছে একটা। তার মানে এইটা না যে তার শক্তি স্তর একটা আছে, অনেকগুলো ছিল, কিন্তু সে চুজ করছে শুধুমাত্র প্রথমটা। কেন? এখানে শক্তি কম, আর শক্তি কম মানে স্থিতিশীল অবস্থা, আর ইলেকট্রন সেই অবস্থায় থাকবে যে অবস্থা তার জন্য স্থিতিশীল। বুঝা গেছে? তার মানে এখন থেকে আমাদের বুঝা গেছে যে কোনো একটা পরমাণু যদি হাইড্রোজেন আসে, লিথিয়াম আসে, বেরিলিয়াম আসে, সবগুলো পরমাণু শক্তি স্তর হচ্ছে অসংখ্য। ইলেকট্রন হচ্ছে হয়তো বা লিথিয়ামের বেলা যদি বলি, লিথিয়ামের শক্তি স্তর হচ্ছে অসংখ্য। দেখো আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করি। মানে আমরা জাস্ট একটা লিথিয়ামের উদাহরণ দিই। লিথিয়ামের আমরা জানি 3টে ইলেকট্রন আছে, তো 3টে যদি ইলেকট্রন হয় তাহলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয়, চতুর্থ, আরও অনেকগুলো আছে, এটা পঞ্চম আছে, ষষ্ঠ আছে, অনেকগুলো আছে। তো টোটাল লিথিয়ামের মধ্যে টোটাল ইলেকট্রন আছে 3টে ইলেকট্রন। বুঝছো? টোটাল ইলেকট্রন আছে 3টা। আমরা কি জানি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। 3টা আছে, 3টাই তুমি প্রথমটাতে দিতে পারবে না। কেন? কারণ প্রথম যে শক্তি স্তর তার ক্যাপাসিটি হচ্ছে 2টা, সে হাইয়েস্ট নিতে পারে। তুমি 3টে দিতে পারবে না। ধরো তুমি 50 কেজি ওজনের কোনো জিনিস উঠাইতে পারো, তোমার যদি কেউ 300 কেজি একটা ওজনের জিনিস দেয়, তুমি উঠাইতে পারবে না কি? পারবে না। কারণ কি? এইটা তোমার ক্যাপাসিটির বাইরে। তো এই প্রথম শক্তি স্তরের ক্যাপাসিটি হচ্ছে 2টা ইলেকট্রন। যেহেতু আছে 3টা, তো 3টা তো তুমি দিতে পারবে না এখানে। কেন পারবে না? কারণ তার ক্যাপাসিটি 3টা না, তার ক্যাপাসিটি হচ্ছে 2টা। তার মানে এই জায়গায় দিবা 2টা, আর আরেকটা দিবে এখানে। এখানে তো 8টা ক্যাপাসিটি, তার মধ্যে তুমি একটা দিছো, কোনো সমস্যা না। বুঝা গেছে? তার মানে একটা পরমাণুতে অনেকগুলো শক্তি স্তর আছে, কিন্তু ইলেকট্রন প্রথম শুরুর দিকে কয়েকটাতে থাকবে, কিন্তু সবগুলোতে থাকবে না। তার মানে এইটা না যে 2টা বা 3টা বা একটা আছে অনেকগুলা, কিন্তু তোমার আছে অনেকগুলা, কিন্তু ইলেকট্রন থাকে শুরুর দিকের গুলা। কেন? শুরুর দিকের গুলা কম শক্তি সম্পন্ন, আর কম শক্তি সম্পন্ন জায়গাগুলো স্থিতিশীল। এই জন্য তার অনেকগুলো অপশন থাকার পরও সে চুজ করবে যেই অবস্থা তার জন্য স্থিতিশীল। এখন আসো আমাদের আজকের প্রশ্নটা কি? প্রশ্নগুলো খুবই সহজ। আসলে যারা ক্লাস করছে তাদের জন্য প্রশ্নগুলো খুবই সহজ। তার মানে আজকের প্রশ্ন হচ্ছে কোনো পরমাণুতে কতগুলো শক্তি স্তর সম্ভব? ঠিক আছে, অপশন 1 নাম্বার, কোনো পরমাণুতে কতগুলো শক্তি স্তর সম্ভব? নির্দিষ্ট সংখ্যক। ঠিক আছে, বা কোনো পরমাণু না লিখে আমি ধরা দিই হাইড্রোজেন পরমাণুতে কতগুলা শক্তি স্তর সম্ভব। হাইড্রোজেন পরমাণুতে কতগুলো শক্তি স্তর সম্ভব? নির্দিষ্ট সংখ্যক। তারপর আরেকটা অপশন হচ্ছে 1টি। ঠিক আছে, তারপরে সি নাম্বার হচ্ছে তোমার 2টি। এটা তো হবেও না, সবাই তো যারা জানে না তারা ভাববে যে একটা। আর ডি নাম্বার যে অপশনটা, সেই অপশনটা হচ্ছে অসংখ্য।
ঠিক আছে, অসংখ্য শক্তিস্তর সম্ভব। কারণ তুমি কি 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 জানো একটা পরমাণুতে হাইড্রোজেন পরমাণু কতগুলো শক্তিস্তর সম্ভব, তুমি ক্লাস করছো, তার মানে তুমি আনসার জানো। তাই আনসার দাও, তারপর হচ্ছে তুমি আনসারটা কই দিবা, কমেন্ট অবশ্যই কমেন্ট করে দিবা আনসারটা। তো প্রথম যারা 50 জন আনসার দিবা প্লাস হচ্ছে গ্রুপের মেম্বার এবং যারা নিজের প্রোফাইল থেকে তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবা। প্রথম 50 জনকে আমি সিলেক্ট করে 8 জনকে লটারির মাধ্যমে প্রাইজ দিয়ে দিব। প্রাইজটা হচ্ছে যেই 8 জন সিলেক্ট হবা প্রত্যেকে দেওয়া হবে 200 টাকা করে প্রাইজ মানি। অবভিয়াসলি আমি বিশ্বাস করি যে এই 200 টাকা তুমি তোমার পড়ার পারপাসে, ধরো তুমি একটা জ্যামিতি বক্স কিনতে পারো, তুমি একটা তোমার যে কোনো পারপাসে একটা বই কিনতে পারো, একটা খাতা কিনতে পারো, একটা কলম অনেকগুলো কলম কিনতে পারো, ঠিক আছে, পড়ার পারপাসে তুমি জিনিসগুলো ইউজ করবা। আচ্ছা, আই হোপ জিনিসগুলো তুমি অনেক ক্লিয়ারলি বুঝছো, ঠিক আছে, ওকে।